জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা স্টার্ট করতে পারি। তোমরা তোমাদের মাইক্রোফোনগুলো মিউট করে রাখো। আচ্ছা, আজকের আমাদের ক্লাসের আমরা শুরু করব হচ্ছে ভেনশিয়ার টেস্ট দিয়ে। তো এই টেস্টটার যে কোড রেফারেন্স সেটা হচ্ছে STMD2573। তো শুরু করার আগে আমরা একটু পেছনের ক্লাস থেকে একটু রিকল করে আসি যে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টের যে ডিটেল সেগুলো। তো আমরা প্রথমে দেখেছিলাম হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টটা কি, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টের বিভিন্ন কারেকশন ছিল সেগুলো আমরা দেখেছি, এবং শেষে আমরা দেখেছি হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন ভ্যালুর সাথে অন্যান্য যে সয়েলের যেসব ডিজাইন প্যারামিটার আছে সেগুলো কিভাবে ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি কানেক্টেড, অথবা তাদের মধ্যে রিলেশনগুলো কি কি। তো সেখানে একটা পর্যায়ে যে আমরা দেখেছিলাম যে যে কোরিলেশনগুলোর কথা বলা হচ্ছিল সেটা দেখতে যে আমরা দেখলাম যে এখানে আবার যদি তোমরা একটু খেয়াল করো যে দ্য কোরিলেশন ফর ক্লেস উইথ এসপিটি ভ্যালু ইজ নট ফুললি এস্টাবলিশড। তার মানে বলা হচ্ছে যে আমরা যেহেতু জানি যে সয়েল হচ্ছে মূলত দুই ধরনের সয়েল নিয়ে আমরা কাজ করি, একটা হচ্ছে স্যান্ডি আর একটা হচ্ছে ক্লেই। তো এসপিটি ভ্যালুর সাথে সয়েল প্রপার্টির যে কোরিলেশন সেগুলো আসলে স্যান্ডি সয়েলের জন্য যতটা এস্টাবলিশড, ক্লেই সয়েলের জন্য অতটা এস্টাবলিশড না। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে হেন্স ভেইন শিয়ার টেস্ট ইজ রিকমেন্ডেড ফর মোর রিলায়েবল ইনফরমেশন। তো এখন আমরা দেখব যে আসলে ভেইন শিয়ার টেস্টটা কি। তো এখানে বলা আছে যে the shear vein device consists of 4 thin metal blades welded orthogonally to a rod. আমরা যদি নিচের এই ফিগারটা একটু দেখি, যে এখানে রড তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হচ্ছে ভেইন রড, এবং তার নিচে এখানে হচ্ছে 4টা মেটাল ব্লেড, এই যে 1টা 2টা 3টা এবং 4টা, এই 4টা মেটাল ব্লেড এটার বটম এন্ডে হচ্ছে ওয়েল্ড করা, এবং একটা প্লেটের সাথে আরেকটা প্লেটের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা তোমরা দেখতেছো যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে একটা আরেকটার সাথে অর্থোগোনালি ওয়েল্ড করা আছে। এখন হচ্ছে যে টেস্টটা আসলে কিভাবে করা হয়, দ্য ভেইন ইজ পুশড usually from the bottom of a borehole to the desired depth. একটা বোরিং আমরা যখন করি তার বটম থেকে এটাকে একটা সার্টেন ডেপথ পর্যন্ত এটাকে কি করা হয়, পুশ করা হয়, এবং হচ্ছে এ টর্ক ইজ অ্যাপ্লাইড অ্যাট এ রেট 6 ডিগ্রি পার মিনিট, এবং হচ্ছে এই যে ভেন রডটার যে টপ এখানে হচ্ছে একটা রোটেশন অ্যাপ্লাই করা হয় যেটার অ্যামাউন্ট হচ্ছে 6 ডিগ্রি পার মিনিট by a torque head device located above the soil surface. এই টর্কটাই রোটেশনটা অ্যাপ্লাই করা হয় হচ্ছে একটা অন্য একটা ডিভাইসের সাথে যেটা সয়েল সারফেসের উপরে থাকে, অ্যান্ড অ্যাটাচ টু দ্য শিয়ার ভেইন রড, এবং ডেফিনেটলি সেটা কোথায় থাকতে হবে, যে এই যে রডটা আছে সেটার সাথে অ্যাটাচ থাকতে হবে, আদারওয়াইজ সে তো রোটেশনটা অ্যাপ্লাই করতে পারবে না।
এখন হচ্ছে খেয়াল করো যে এখানে ফিগারগুলো আসলে কি বোঝায়, একটু ব্রিফলি যদি আমরা দেখি যে এখানে করা হচ্ছে একটা বোরহোল আমরা ডিগ করলাম, তারপরে সেখানে আমরা কি করলাম, একটা ভেইন রড আমরা ইনসার্ট করলাম, সেটার যে ভেইনের যে ব্লেডগুলোর যে ডাইমেনশন সেটার ডিটেলও এখানে দেওয়া আছে। তারপরে আমরা কি করব, একটা সার্টেন ডেপথ পর্যন্ত সেটাকে আমরা কি করি, পুশ করি। ফর এক্সাম্পল ধরো এখানে হচ্ছে 4B ডেপথ পর্যন্ত এটাকে পুশ করা হয়েছে, ওই বি হচ্ছে বোরহোলের ডায়ামিটার। এবং হচ্ছে তারপরে এটাকে পুশ করার পরে এখানে কি করা হয়, একটা ওই যে উপরে যে ইয়ের সাহায্যে, একটা টর্কের ডিভাইসের সাহায্যে নিচে একটা এই ব্লেডে একটা রোটেশন অ্যাপ্লাই করা হয়, যেটা রেট আমরা আগেও বলেছি 6 ডিগ্রি/মিনিট। এবং হচ্ছে এই রোটেশনটা অ্যাপ্লাই করার পরে এই রোটেশনটার কারণে যে রিয়েকশনটা আসে এই ব্লেডের উপরে, সেটাকে হচ্ছে উপরে একটা ডিভাইসের মাধ্যমে, টর্ক মিটারের মাধ্যমে এটাকে রেকর্ড করা হয় যে কি পরিমাণ রেজিস্ট্যান্স এখানে সে দিচ্ছে। তার পরের স্টেজে যেটা করা হয়, ওই আগের রোটেশনটা অ্যাপ্লাই করার পরে পারফর্ম এন এডিশনাল 8 to 10 রেভলিউশনস, মানে আরো ফার্দার আরো রেভলিউশন অ্যাপ্লাই করা হয়। রেভলিউশন অ্যাপ্লাই করার পরে তার মানে কি করা হয়, যে এই জায়গায় যে সয়েলটা আছে, যদি এই ব্লেডগুলো যদি ঘুরতে থাকে তাহলে কি হবে, এই জায়গার সয়েলটা কমপ্লিটলি ডিস্টর্ট হয়ে যাবে। এবং তারপরে আমরা এখানে কি করব, উপরে আরেকবার একটা রোটেশনটা অ্যাপ্লাই করবো। রোটেশন অ্যাপ্লাই করে দেখবো যে সয়েলটা ডিস্টার্ব হয়ে যাওয়ার পরে, এটাকে পুরোপুরি কমপ্লিটলি ডিস্টার্ব করে ফেলার পরে এখানে তারপরে আসলে কোনো ধরনের কোনো রেজিস্ট্যান্স সয়েলটা দেখাতে পারে কিনা, অথবা কোনো রেজিস্ট্যান্স এখানে অ্যাভেলেবেল আছে কিনা, সেটাও হচ্ছে ওই ফাইনাল যে রোটেশনটা দিয়ে তারপরে সেটাকে মেজার করা হয়। তো সেই মেজারমেন্টটাকে ধরে নেওয়া হয় হচ্ছে TR, অথবা এটাকে বলা হচ্ছে রেজিডুয়াল টর্ক। আর ইনিশিয়ালি যেটা ছিল সেটাকে আমরা বলছি ম্যাক্সিমাম টর্ক অথবা পিক টর্ক। এখন হচ্ছে এই দুইটা রেশিও নেওয়া হয় এবং সেই ভ্যালুটাকে বলা হয় হচ্ছে soil sensitivity, which is a measure of reduction of undrained shear strength. এই সয়েল সেন্সিটিভিটি থেকে আমরা কি পেতে পারি, সয়েল আনড্রেইনড শিয়ার স্ট্রেংথের একটা কোয়ালিটেটিভ আইডিয়া আমরা এখান থেকে পেতে পারি ফর কি মোস্টলি ক্লে সয়েল। তো এটা গেল আমাদের হচ্ছে ভেইন শিয়ার টেস্ট। এবং আরো এক ধরনের ফিল্ড টেস্ট অ্যাভেলেবল, সেটা হচ্ছে কোন পেনিট্রোমিটার টেস্ট। এটার কোড রেফারেন্স হচ্ছে ASTM D5778। তো এই টেস্টটাতে যেটা করা হয় সেটা হচ্ছে, ধরো যেখানে আমাদেরকে পাইল কনস্ট্রাক্ট করতে হবে, তো পাইল ফাউন্ডেশন, ডিপ ফাউন্ডেশন যখন আমরা দিতে যাই তখন আমাদের জন্য সবচেয়ে কমন যে চয়েস সেটা হচ্ছে পাইল ফাউন্ডেশন। তো পাইল ফাউন্ডেশন ইউজুয়ালি হচ্ছে, ধরো আমরা যদি, আমার যদিও এখন এই মুহূর্তে পাইলের কোনো ছবি আমার কাছে নাই, তো আমরা যদি এখান থেকে একটু যদি কোয়ালিটেটিভলি একটু কনসিডার করতে পারি, ধরো ফর এক্সাম্পল এই যে মাঝখানে যে শ্যাফটটা দেখা যাচ্ছে এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে একটা পাইল। তো তার চারপাশে কি আছে, ধরো ফর এক্সাম্পল সয়েল আছে, এবং হচ্ছে কি নিচে এই পাইলটা একটা কি হার্ড লেয়ারের উপরে রেস্ট করে আছে। তার মানে হচ্ছে এই পাইলের যে টোটাল ক্যাপাসিটি, মানে এটা কতটুকু লোড নিতে পারবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে নিচ থেকে সে কি পরিমাণ সাপোর্ট পাচ্ছে, প্লাস হচ্ছে এই পাইল সারফেসের সাথে সয়েলের যে ফ্রিকশন সেখান থেকে সে যে রেজিস্ট্যান্সটা পাচ্ছে সেটা। এই দুইটাই টোটালি কি করবে, উপর থেকে যে লোডটা আসতেছে সেটাকে সাপোর্ট দিবে। অর্থাৎ উপর থেকে বিল্ডিং থেকে এই পাইলের উপরে যে লোডটা আসবে সেটাকে রেজিস্ট করবে হচ্ছে এই যে পাইলের নিচের মাটিটার যে বিয়ারিং ক্যাপাসিটি সেটা, এখান থেকে এই সয়েলটা যে রিয়াকশন দিবে সেটা, প্লাস হচ্ছে এই যে পাইল শ্যাফটের সাথে সয়েলটা যেটা লেগে আছে দুই পাশে চারপাশে, সেটার সাথে সয়েলের সাথে পাইল সারফেসে যে ফ্রিকশন সেখান থেকে একটা রেজিস্ট্যান্স সে ডিরাইভ করবে। তো অ্যাকচুয়ালি এই ধরনের সিচুয়েশন যখন হয়, যখন একটা পাইল কনস্ট্রাক্ট করার প্রয়োজন হয়, তখন আসলে বেসিক্যালি এই টাইপের টেস্টটা আমাদের জন্য নেসেসারি। হ্যাঁ, কোন পেনিট্রোমিটার টেস্ট টু নো দ্যাট, যে একেবারে বটমে এরকম যদি একটা শ্যাফট ইনস্টল করা হয় তার নিচে কি পরিমাণ রেজিস্ট্যান্স আসতে পারে, প্লাস হচ্ছে তার পাশ থেকে কি পরিমাণ রেজিস্ট্যান্স আসতে পারে। তো আমরা যদি টেস্টটা একটু দেখি, এখানে কি বলা আছে খেয়াল করো। The cone penetrometer is a cone with a base area of 10 centimeter square. এই যে টোটাল যে কোন পেনিট্রোমিটার, এই যে পুরো যে অ্যাসেম্বলিটা দেখা যাচ্ছে সেটার নিচে একটা কোন আছে যেটার বেজ এরিয়া হচ্ছে 10 সেন্টিমিটার স্কোয়ার এবং কোন অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। এই যে কোন অ্যাঙ্গেল বলতে বোঝাচ্ছে এই অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ অ্যাটাচড টু এ রড। এবং হচ্ছে এই পুরো অ্যাসেম্বলিটাই এটা
রডের সাথে ফিক্স করা, এই যে এই পাশে যে শ্যাফটটা দেখা যাচ্ছে এই মেইন শ্যাফটের সাথে সবকিছু অ্যাটাচ করা। তারপরে বলা হচ্ছে যে an outer sleeve encloses the rod, যে এই পুরো সেটআপটাকে একটা আউটার স্লিভ মানে হচ্ছে পাশে আরেকটা কেসিং দিয়ে এটাকে কি করা, এনক্লোজ করা। তারপরে বলা হচ্ছে যে the thrust required to drive the cone and the sleeve into the ground at a rate 2 cm per second are measured independently। এখন হচ্ছে এই সেটআপটাকে আমরা একটা সয়েলের মধ্যে এটাকে আমরা ড্রাইভ করব। তো ড্রাইভ করতে গেলে এই যে কোনটা, এই কোনটা যে পরিমাণ মানে কোনটাকে ড্রাইভ করার জন্য যে পরিমাণ ফোর্স আমাদের প্রয়োজন অথবা যে পরিমাণ প্রেসার প্রয়োজন, প্লাস হচ্ছে অ্যাজ ওয়েল এজ কোনটা যখন নিচের দিকে প্রবেশ করবে সাথে সাথে এটার সাথে যে এই যে স্লিভ গুলো যেগুলো আছে, যে এডিশনাল যে সাইড পার্ট গুলো, এগুলোও কিন্তু কি করবে, মাটির মধ্যে ইনসার্টেড হবে। তো এই পুরো জিনিসটাকে এই রেটে ইনসার্ট করার জন্য 2 সেন্টিমিটার পার সেকেন্ড এটা ভিতরের দিকে ড্রাইভ হবে। এটা সেটেল করার জন্য যে পরিমাণ থ্রাস্ট অথবা প্রেসার উপর থেকে প্রয়োজন সেটাকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি মেজার করা হয়। তার মানে হচ্ছে কোনেরটা আলাদা করে মেজার করা হয়, প্লাস হচ্ছে স্লিভেরটাও আলাদা করে মেজার করা হয় থ্রু সাম মেকানিজম, measured independently so that the end resistance or cone resistance and the side friction of the sleeve resistance may be estimated separately। তার মানে আমরা যদি কোনটা ড্রাইভ করতে কি পরিমাণ প্রেসার লাগছে এবং হচ্ছে এই যে পাশের যে স্লিভটা সেটা ড্রাইভ করতে যে প্রেসার লাগছে সেটাকে যদি আমরা ইন্ডিপেন্ডেন্টলি মেজার করতে পারি, দ্যাট মিনস এটা আমাকে ইনডাইরেক্টলি আসলে কি দিবে, এই বটম পার্টটার এই কোণের যে রেজিস্ট্যান্স সেটা দিবে হচ্ছে নিচের সয়েলের যে বিয়ারিং ক্যাপাসিটি সেটা সম্বন্ধে একটা আইডিয়া দিবে, এবং হচ্ছে এই যে স্লিভটা ড্রাইভ হতে যে পরিমাণ ফোর্স লাগছে সেটা কি দিবে আমাকে, সয়েলের সাথে তার যে ফ্রিকশন সেটার একটা এস্টিমেট সে আমাকে দিবে। তার মানে এই দুটা থেকে আমি হচ্ছে সয়েল ফ্রিকশন উইথ দ্য কানেকশন রড অথবা ইনফিল, আমি যদি পরবর্তীতে চিন্তা করি পাইল, সেটা আমি বের করতে পারবো, সেটা সম্বন্ধে একটা আইডিয়া আমি পেতে পারবো। প্লাস হচ্ছে এই কোন রেজিস্ট্যান্স থেকে, এই যে বটম পার্টের রেজিস্ট্যান্স থেকে আমি কি পেতে পারবো, সয়েলের যে বিয়ারিং ক্যাপাসিটি যেটা সেটা সম্বন্ধে একটা আইডিয়া আমি পেতে পারবো এই থ্রু এই কোন পেনিট্রোমিটার টেস্টের ক্ষেত্রে। এবং এটা মোস্টলি আমাদের রিকোয়ার্ড হচ্ছে যখন আমরা পাইল ফাউন্ডেশন কনস্ট্রাক্ট করব, সেই ক্ষেত্রে হচ্ছে এই ধরনের টেস্ট আমাদের জন্য নেসেসারি। তারপরে যদি আমরা আসি আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সয়েল টেস্টের ক্ষেত্রে অথবা সাবসারফেস ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, ওয়াটার টেবিলটাকে অথবা গ্রাউন্ড ওয়াটার লেভেল কোথায় আছে সেটা আমাদেরকে লোকেট করতে হবে। তো সেটার জন্য কিছু কমন টেকনিক আছে। তো আমরা দেখি এখানে কি লেখা আছে, যে অবজারভেশন অফ ওয়াটার টেবল, ইফ ওয়াটার ইজ এনকাউন্টার্ড ইন এ বোরহোল ডিউরিং এ ফিল্ড এক্সপ্লোরেশন, তার মানে হচ্ছে একটা বোরিং করে তুমি একটা হোল ডিগ করলে এবং এটার মধ্যে যদি পানি যদি পাওয়া যায় তাহলে হচ্ছে দ্যাট ফ্যাক্ট শুড বি রেকর্ডেড। তো এখন খেয়াল করো যে এখানে কি বলা আছে, যে ইন সয়েলস উইথ হাই হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, তার মানে হচ্ছে স্যান্ডি সয়েল, কারণ স্যান্ডি সয়েলে আমরা যদি পানি দিই সেটা কি হয়, ইজিলি ওইখান থেকে ড্রেন আউট হয়ে যায়, তাই তো। তার মানে ওই সয়েলটার হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কি আমরা বলতে পারি হাই অথবা স্যান্ডি সয়েল। In soil with high hydraulic conductivity, the level of water in a borehole will stabilize about 24 hours after completion of the boring। তার মানে হচ্ছে যে আমরা বোরিং করে যখন আমরা একটা বোরিং করে মাটির নিচে একটা হোল আমরা ডিগ করলাম, সেটা যদি আমরা 24 আওয়ার্স ওইভাবেই রেখে দিই তাহলে দেখা যাবে যে ওইখানে ওইটা যদি গ্রাউন্ড ওয়াটার টেবিলের নিচে চলে যায় বোরহোলটা, তাহলে আস্তে আস্তে ওইটার মধ্যে পানি উঠে গ্রাউন্ড ওয়াটার লেভেলের সাথে ম্যাচ করে সে স্টেবিলাইজ হয়ে যাবে উইদিন 24 আওয়ার্স। তারপরে হচ্ছে দ্য ডেপথ অফ দ্য ওয়াটার টেবিল ক্যান দেন বি রেকর্ডেড বাই লোয়ারিং এ চেইন অর টেপ ইনটু দ্য বোরহোল। তার মানে হচ্ছে আমরা যদি আগের ফিগারটার একটু সাহায্য নেই বোঝার সুবিধার জন্য, যদিও এটা অ্যাপ্রোপ্রিয়েট ফিগার না। ফর এক্সাম্পল ধরো যে এটাই হচ্ছে আমাদের একটা বোরহোল, একটা বোরহোল আমরা ডিগ করেছি এবং এটাকে আমরা কি করলাম 24 আওয়ার্স এইভাবে এই হোলটাকে রেখে দিলাম। তারপরে যদি আমরা দেখি যে না গ্রাউন্ড ওয়াটার লেভেলটা যদি এখানে থাকে, সয়েলের গ্রাউন্ড ওয়াটার লেভেলটা, তাহলে দেখা যাবে কি যদি এখানকার সয়েলটা যদি খুব হাইলি হাইড্রোলিক কন্ডাক্টিভিটির হয়, যদি স্যান্ডি সয়েল হয়, তাহলে দেখা যাবে কি এখান থেকে ওয়াটার এই হোলে এসে আস্তে আস্তে জমা হচ্ছে এবং আস্তে আস্তে কি হবে
টোটাল যে গ্রাউন্ড ওয়াটার লেভেলটা সেই পর্যন্ত সে এসে কি হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে। তারপরে আমরা কি করতে পারবো, উপর থেকে একটা চেইন অথবা টেপ নিচের দিকে ছেড়ে দিয়ে আমরা কি করতে পারবো, যে এই হাইটটা মেপে নিতে পারবো যে সারফেস থেকে কতটুকু নিচে ওয়াটারটা আছে। তারপর হচ্ছে আমরা যদি সেকেন্ড পোর্শনটাতে আসি, এখানে লেখা আছে হচ্ছে ইন হাইলি ইমপারভিয়েবল লেয়ার্স, মানে হচ্ছে যেখানকার হাইড্রোলিক কন্ডাক্টিভিটি অনেক লো, ফর এক্সাম্পল ক্লে সয়েল, এখানে কি পারমিয়েবিলিটি খুবই কম, সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, ইমপারভিয়েবল লেয়ার, হাইলি ইমপারভিয়েবল লেয়ার। অথবা ইন আদার ওয়ার্ডস হচ্ছে সয়েল উইথ লো হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। The water level is in a borehole may not stabilize for several weeks. যেহেতু এখানে ওয়াটার ইজিলি ফিল্ট্রেট হয়ে ওই হোলে আসতে পারতেছে না, তার মানে এমনও হতে পারে ওইখানে যে বোরহোলটা ডিগ করার পরে আফটার মেনি উইকস ওয়াটার লেভেল ওইখানে স্টেবল নাও হতে পারে। তো ইন সাচ কেসেস ইফ অ্যাকুরেট ওয়াটার লেভেল মেজারমেন্ট আর রিকোয়ার্ড, এ পিজোমিটার ক্যান বি ইউজ। এই ধরনের সিচুয়েশনে হচ্ছে এক ধরনের ওয়াটার পিজোমিটার ইউজ করা হয় ওয়াটার লেভেল মেজার করার জন্য। তো আমরা একটু দেখি যে পিজোমিটারের সাহায্যে কিভাবে আসলে ওয়াটার টেবিলটা মেজার করা হয় অথবা অবজার্ভ করা হয়। The simplest piezometer is a standpipe or Cassagrande type piezometer. It consists of a riser pipe joined to a filter tip that is placed in sand. ফর এক্সাম্পল খেয়াল করো, এটা হচ্ছে একটা বোরহোল, এই বোরহোলটা আমরা ধরো ফর এক্সাম্পল আমরা ডিগ করেছি, এবং হচ্ছে যে এখানে আমরা কি করবো, একটা পিজোমিটার আমরা ইনসার্ট করবো। এই পিজোমিটারটার মধ্যে কি কি থাকবে, একটা থাকবে হচ্ছে রাইজার পাইপ, হ্যাঁ এটাকে স্ট্যান্ড পাইপ বলা যায়। এই যে মাঝখানের যে পাইপটা দেখা যাচ্ছে ফাঁকা পোর্শনটা, এটা হচ্ছে কি একটা রাইজার পাইপ। এটার নিচে কি থাকবে, একটা ফিল্টার টিপ, একটা ফিল্টার এখানে কি করা থাকবে, প্লেসড করা থাকবে ইনসাইড অফ কি স্যান্ড। তারপরে হচ্ছে বেন্টোনাইট সিল ইজ প্লেসড অ্যাবভ দ্য স্যান্ড টু আইসোলেট পোর ওয়াটার প্রেশার এট দ্য ফিল্টার টিপ। এই যে এখানে এই স্যান্ড পোর্শনটা এবং ফিল্টার টিপের উপরে হচ্ছে দুইটা বেন্টোনাইটের দুইটা প্লাগ লাগিয়ে দেওয়া হবে, সো দ্যাট ওয়াটার প্রেশারটা এইখানে কনফাইন থাকে, ওয়াটার প্রেশারটা যাতে যাতে ওয়াটারটা উপরের দিকে উঠে না যেতে পারে, পোর ওয়াটার প্রেশারটা এই জায়গায় মেনটেন করার জন্য। And the annular space between the riser pipe and the borehole, annular space বলতে বোঝাচ্ছে এই যে রাইজার পাইপ এবং হচ্ছে এই যে বোরহোলের যে বাকি যে পার্টটা, এই মাঝখানের এই পার্টটা এবং হচ্ছে এই যে এই পাশের পার্টটা, এই দুটা পার্টকে বলা হচ্ছে অ্যানুলার স্পেস। এই পার্টটা হচ্ছে বেন্টোনাইট সিমেন্ট গ্রাউন্ড দিয়ে ব্যাকফিল করে দেওয়া হয়। এই যে এই পার্টটা বেন্টোনাইট সিমেন্ট গ্রাউন্ড দিয়ে এটাকে সিল করে দেওয়া হচ্ছে টু প্রিভেন্ট ভার্টিক্যাল মাইগ্রেশন অফ ওয়াটার, যাতে করে কোনোভাবেই এই পাশ দিয়ে এই রাইস পাইপ ছাড়া অন্য কোনো সাইড দিয়ে যাতে প্রেশারের কারণে ওয়াটারটা উঠে যেতে না পারে। তার মানে কি হবে, যেহেতু এই পাশগুলো সিল করা, এখানে যদি কোনো ওয়াটার আসে যেই প্রেশারেই আসুক সেটা এই ফিল্টার টিপের মধ্যে প্রবেশ করবে এবং পুরো ফুল প্রেশার নিয়ে, যেহেতু এদিক থেকে কোনো ভার্টিক্যাল মাইগ্রেশনের সুযোগ নাই, এখানে সয়েলের যে প্রেশার, ওয়াটারের যে প্রেশারটা থাকবে সেই প্রেশারে সে কি করতে থাকবে, এই মাঝখানে যে রাইজার পাইপ দিয়ে আস্তে আস্তে রাইজ করতে থাকবে। এবং হচ্ছে আমরা তারপরে কি করব, উপর থেকে বিভিন্ন সময়ে এটাকে কি করব, অবজার্ভ করব, দেখব যে কোন সময়ে এসে যে এই ভিতরে যে রাইজার পাইপে যে ওয়াটার লেভেলটা রাইজ করতেছে সেটা স্টেবল হয়ে গেছে, সেটা আর কি হচ্ছে না, ওঠানামা করছে না। যখনই দেখবো যে একটা লঙ্গার পিরিয়ড অফ টাইম ধরে এটা স্টেবল হয়ে গেছে, তখনই আমরা ধরে নিতে পারবো কি যে এটা হচ্ছে মোটামুটি স্টেবল গ্রাউন্ড ওয়াটার লেভেল। তো এই সিম্পল টেকনিক অ্যাপ্লাই করে আমরা হাইলি ইমপারভিয়েবল সয়েলের ক্ষেত্রে আমরা ওয়াটার লেভেল অথবা গ্রাউন্ড ওয়াটার টেবিল সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি অথবা অবজার্ভ করতে পারি। এবং হচ্ছে যে এই যে সিম্পল যে মেকানিজমটা, এটা মোস্টলি নোন অ্যাজ ক্যাসাগ্রেন্ডে টাইপ পিজোমিটার। সো তোমরা যদি চাও, তোমরা চাইলে ইউটিউবেও কিছু ভিডিও দেখে নিতে পারো, যে রিলেটেড ভিডিও অ্যাভেলেবেল থাকার কথা। তারপরে আমরা আসছি হচ্ছে টিপিক্যাল ল্যাবরেটরি টেস্ট ফর ফিজিক্যাল প্রপার্টিজ অফ সয়েল। যে সয়েলের ফিজিক্যাল প্রপার্টি বের করার জন্য কি কি টিপিক্যাল ল্যাবরেটরি টেস্ট আসলে করতে হয় অথবা
প্রয়োজন সেটার একটা সামারি এখানে দেওয়া আছে। তো তুমি যখন একটা সাবসারফেস ইনভেস্টিগেশন প্রোগ্রাম যখন তুমি করবে অথবা এক্সিকিউট করবে, তখন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো দিস চার্ট, যে কোন প্রপার্টি কোন টাইপের সয়েলের জন্য আমি কোন টেস্টটা আমাকে করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটাতে শুরু করার আগে জাস্ট আমরা 2 মিনিটের একটা পজ নিব। তোমরা জাস্ট তোমরা অনলাইনেই থাকো, জাস্ট 2 মিনিট পরে আমি ব্যাক করছি। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম যে টিপিক্যাল ল্যাবরেটরি টেস্ট ফর ফিজিক্যাল প্রপার্টিজ অফ সয়েল, যেমন এখানে হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিগুলোর নাম দেওয়া আছে। যেমন ফর এক্সাম্পল ধরো স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট অথবা গ্রেন সাইজ ডিটারমিনেশন টেস্ট, ওয়াটার কন্টেন্ট টেস্ট, ইন্ডেক্স টেস্ট, সেগুলোর প্রত্যেকটার কোড রেফারেন্স গুলো এখানে দেওয়া আছে, এবং হচ্ছে কোন টেস্ট আসলে কি জন্য করা হয় সেই জিনিসটাও দেওয়া আছে। যেমন ধরো যে টেস্ট অবজেক্টিভটা দেওয়া আছে, ফর এক্সাম্পল ধরো গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন, টু ডিটারমাইন দ্য গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন, গ্রেন সাইজ গুলোর যে ডিস্ট্রিবিউশন মানে কোন সাইজের পার্টিকেল ওটার মধ্যে কেমন আছে, কি অ্যামাউন্ট আছে সেটা বের করার জন্য যে টেস্টটা, সেটাই হচ্ছে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন টেস্ট। এবং পার্টিকুলারলি কোন কোন টেস্ট থেকে কোন প্যারামিটারটা আসলে বের করা হয়, যেমন স্পেসিফিক গ্র্যাভিটি থেকে বের করা হয়েছে স্পেসিফিক গ্র্যাভিটি এবং সেটাকে রিপ্রেজেন্ট করা হয়ে হচ্ছে জিএস দিয়ে, সেই জিনিসটাও এখানে দেওয়া আছে। এবং প্রত্যেকটা টেস্টের পারপাস কি, বেসিক্যালি এই জিনিসটা বের করলে আমি কি সম্বন্ধে আইডিয়া পাবো সেটা দেওয়া আছে। যেমন হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করলে আমরা সেখান থেকে কি পাবো, সয়েল ডেনসিটি সম্বন্ধে একটা আইডিয়া পাবো। তারপর হচ্ছে গ্রেন সাইজ ডিটারমিনেশন করলে আমরা সেখান থেকে সয়েল ক্লাসিফাই করতে পারবো। সিমিলারলি যেমন কম্প্যাকশন যখন আমরা করব, এটার অবজেক্টিভ হচ্ছে টু ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি অ্যান্ড অপটিমাম ওয়াটার কন্টেন্ট। এবং এটা করলে আমরা কি বের করতে পারবো, পারপাসটা হচ্ছে স্পেসিফিকেশন অফ কম্প্যাকশন ইন দ্য ফিল্ডে কি পরিমাণ কম্প্যাকশন প্রয়োজন অথবা তার রিকোয়ারমেন্ট কি হবে, সেটা আমরা এই ফিল্ড ল্যাবরেটরি টেস্ট থেকে আমরা কি করতে পারবো, ডিসাইড করতে পারবো। সিমিলারলি এখানে মেজর যতগুলো টেস্ট আসলে প্রয়োজন এবং প্রত্যেকটার পারপাস এবং প্রত্যেকটা রেফারেন্স এবং প্রত্যেকটার অবজেক্টিভ এখানে সামারাইজ করা আছে। তো তোমাদেরকে এই পুরো জিনিসটা খুব ভালোভাবে জানতে হবে। দিস টু টেবিল, এখানে আরো একটা টেবিল আছে, সেকেন্ড টেবিল, যেমন এখানেও হচ্ছে যেমন শিয়ার স্ট্রেন টেস্ট গুলো সম্বন্ধে লেখা আছে, যে ট্রাইক্সিয়াল টেস্ট, ডিরেক্ট শিয়ার টেস্ট, এগুলো হচ্ছে কোন ধরনের টেস্ট কন্ডিশনে করা হয়, ড্রেনেজ কন্ডিশনটা থাকে। আমরা এর আগে সেমিস্টারে পড়েছি যে কোনটাতে ড্রেন ওপেন থাকে, কোনটাতে ড্রেন বন্ধ থাকে। হ্যাঁ, কোন টাইপের সয়েলের ক্ষেত্রে এই টেস্টটা করতে হয় অথবা করা যায়, এটার অ্যাডভান্টেজ গুলো কি কি, ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, সেগুলো এখানে সামারাইজ করা আছে। তো তোমার যখন টেস্ট করার প্রয়োজন হবে, যে ঠিক আছে আমি এখন ফিল্ড থেকে স্যাম্পল নিয়ে এসেছি, এখন আমি ল্যাবে কি কি টেস্ট করব, তখন তুমি কি করতে পারো, তোমার যদি এই সামারিটা সামনে থাকে, তুমি এখান থেকেও ডিসিশন মেক করতে তোমাকে এই চার্টটা হেল্প করবে, যেহেতু এখানে সামারিটা দেওয়া আছে। তো সামারিটা তোমাদের সাথে রাখা সবসময় এবং পুরো জিনিসটা সম্বন্ধে তোমাদের নলেজটা সবসময় মাথায় থাকাটা ইম্পর্টেন্ট। সো এই সামারিটা তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। তো তারপরে যদি আমরা যাই,
এরপরে আসে আমার প্রিপারেশন অফ বোরিং লগস। বোরিং লগ বেসিক্যালি হচ্ছে আমরা যখন ফিল্ডে যখন বোরিংটা করব, প্রত্যেকটা বোরিং এর জন্য একটা ডেটা শিট অথবা যেখানে হচ্ছে সব ডিটেইল ওই বোরিংটা সম্বন্ধে রেকর্ড করা থাকবে, সেরকম একটা বোরিং লগ আমাদেরকে মেনটেন করতে হয়, যেখানে আমরা সবগুলো ইনফরমেশন লিখে রাখি। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে আগে থেকে এরকম একটা লগ প্রিপেয়ার করে নিয়ে যেতে হবে ফিল্ডে, সো দ্যাট তুমি ফিল্ডে যে ইনফরমেশনগুলো ওই পার্টিকুলার ওই শিটে তুমি এন্ট্রি করে রাখতে পারো। তো এখন কথা হচ্ছে যে একটা বোরিং লগে অ্যাকচুয়ালি কি কি ইনফরমেশন অবশ্যই থাকতে হবে, সেটা খুবই ইম্পর্টেন্ট। তো সেটার জন্য আমাকে আমাকে বোর লগ প্রিপেয়ার করতে হবে। তো প্রিপেয়ার করার জন্য আমাকে আগে আমরা দেখি যে আমাদেরকে কি কি জিনিস জানতে হবে। The detailed information gathered from each borehole is presented in a graphical form called boring log. আমি মনে হয় যে তোমাদেরকে একটা স্যাম্পল বোর লগ আগে আমি দেখাই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন এটা হচ্ছে একটা স্যাম্পল বোরহোল লগ, ঠিক আছে? তো এখানে হচ্ছে তুমি তোমার কোম্পানির লোগো ইউজ করতে পারো। এখানে তোমার ক্লায়েন্টের নাম লিখতে হবে যে তুমি কার জন্য আসলে কাজটা করছো, ঠিক আছে? তারপরে হচ্ছে নেম অফ দ্য প্রজেক্ট, কোন প্রজেক্টের জন্য কাজটা করা হচ্ছে সেটা লিখতে হবে, প্লাস হচ্ছে সেই প্রজেক্টের লোকেশনটা লিখতে হবে। তারপর হচ্ছে তোমাকে বোরহোল নাম্বার দিতে হবে, যে ওই যে বোরহোলটা করছে সেটা নাম্বার কত তারিখে বোরিংটা করা হয়েছে সেই ডেটটা দিতে হবে। এবং রিমার্কসে থাকতে পারে যে ওয়াটার টেবিল কোথায় অবজার্ভ করা হয়েছে, যেমন এখানে বলা হচ্ছে যে 1 মিটার পরে বিলো দ্য গ্রাউন্ড লেভেল ওয়াটার টেবিল পাওয়া গিয়েছে। তারপরে হচ্ছে বোর লগে যেটা করতে হবে, এই যে দেখো এই যে ডেপথের যে একটা স্কেল করা হয়েছে, এই যে 0 মানে হচ্ছে সারফেস, সেখান থেকে 34 মিটার পর্যন্ত। তোমার যদি টেস্টে আরো বেশি ডেপথে তুমি যাও তুমি, তাহলে সেটাও এন্ট্রি করতে হবে তোমাকে। এখানে হচ্ছে স্যাম্পল টাইপ এখানে হচ্ছে ইন্ডিকেট করা হয়েছে কিছু লিজেন্ড দিয়ে, নিচে দিয়ে দেওয়া হয়েছে যে এই ব্ল্যাকটা হচ্ছে আনডিস্টার্ব স্যাম্পল, তারপর হচ্ছে রেডটা হচ্ছে ডিস্টার্ব স্যাম্পল, তারপর হচ্ছে এই যে কিছু আরো লিজেন্ড দেওয়া আছে, সেগুলো আমরা দেখবো পরে কি। তো এদিকে হচ্ছে যে কত ডেপথ থেকে কি টাইপের স্যাম্পল আসলে এক্সট্রাক্ট করা হয়েছে সেটার একটা ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। যেমন ধরো এই যে 26 মিটার ডেপথে ডিস্টার্ব স্যাম্পল এখান থেকে কালেক্ট করা হয়েছে। তারপরে হচ্ছে এখানে বলা হচ্ছে লেয়ার থিকনেস, মানে হচ্ছে যে উপরে যে টপ লেয়ারটা ধরো একই টাইপের সয়েল এই লেয়ারে আছে, এটা হচ্ছে কি গ্রে সফট সিল্টি ক্লে। তো ধরো 9.5 মিটার পর্যন্ত এই সেম টাইপের সয়েল পাওয়া গিয়েছে, তাহলে এটা হচ্ছে একটা লেয়ার। তাহলে এই লেয়ার থিকনেসটাও এখানে কি করে দেওয়া আছে, ইন্ডিকেট করে দেওয়া আছে। তারপর হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য এনকাউন্টার্ড স্ট্রেটা, তার মানে হচ্ছে কি টাইপের সয়েল পাওয়া গিয়েছে সেই সয়েলটার একটা ডেসক্রিপশন এখানে এই বক্সে তোমাকে দিতে হবে। প্লাস হচ্ছে এটাকে একটা সিম্বল দিয়ে উল্লেখ করতে হবে, যেমন এটা হ্যাশড সিম্বল দিয়ে এখানে উল্লেখ করা হয়েছে এবং নিচে লিজেন্ডটা দিয়ে দেওয়া হয়েছে যে এটার মিনিং কি। সাথে সাথে এই পাশে আরেকটা ডেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। তার মানে হচ্ছে প্রত্যেকটা বোরহোল একটা সার্টেন ডেপথে যাওয়ার পরেই কিন্তু আমাদেরকে কি করতে হবে, এসপিটি টেস্টটা করতে হবে। এবং হচ্ছে ডেপথের এগেনস্টে আমাদেরকে কি করতে হবে, যে এটা হচ্ছে ব্লো নাম্বার, এই যে 0, 10, 20, 30, 40, 50 আমাদেরকে হচ্ছে যতক্ষণ পর পর্যন্ত, যেমন ধরো যে 1 মিটার যাওয়ার পরে আমরা একটা টেস্ট করেছি, আবার 3 মিটার যাওয়ার পরে আরেকটা টেস্ট করেছি, সিমিলারলি 10 মিটার যাওয়ার পরে আরেকটা টেস্ট করেছি। বিভিন্ন টেস্টের যতটুকু পেনিট্রেশন নাম্বার পাওয়া গিয়েছে সেটাকে এখানে রেকর্ড করে রাখতে হবে। যেমন এই যে উপরের দিকে দেখো যে 1, তার মানে খুব কম ব্লোতেই সেটা ইনসার্ট হয়ে গিয়েছে। কিন্তু আস্তে আস্তে যখন আমরা নিচের দিকে যাচ্ছি 20 মিটার ডেপথে যেয়ে দেখা গেল কি টোটাল 20টা ব্লো প্রয়োজন হচ্ছে। এসপিটি নাম্বার ওই যে 304 মিটার, যেটা আমরা ডেসক্রিপশনে দেখেছিলাম আগের ক্লাসে যে এসপিটি টেস্ট কিভাবে করে, 304 মিলিমিটার যাওয়ার জন্য টোটাল 20 নাম্বার অফ ব্লো প্রয়োজন হয়েছে অ্যাট 20 মিটার ডেপথ। সেই ডেটাটাও এখানে রেকর্ড করে রাখতে হবে। তো এটা হচ্ছে একটা টিপিক্যাল বোর লগের এক্সাম্পল। তোমার আরেকটা বোরিং করলে তোমাকে এরকম আরো একটা শীট প্রিপেয়ার করতে হবে। তো এখন হচ্ছে যে এটা আমরা একটা এক্সাম্পল দেখলাম, তারপরে আমাদেরকে দেখতে হবে যে এক্স্যাক্টলি কি কি ইনফরমেশন ওই বোর লগে আমাদেরকে ইনক্লুড করতেই হবে, সেই জিনিসগুলো এখানে সামারাইজ করা আছে। তো এখন খেয়াল করো যে এখানে কি লেখা আছে, অ্যাজ এ বোরহোল is advanced downward, the driller generally should record the following information in a standard log.
নাম্বার 1, নেম এন্ড অ্যাড্রেস অফ দ্য ড্রিলিং কোম্পানি, যেটা বললাম যে কাজটা করছে, মানে ধরো ফর এক্সাম্পল তুমি করছো, তোমার যে কোম্পানি তার নেম এবং অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে। নাম্বার 2 হচ্ছে ড্রিলার্স নেম, যে ড্রিলিং অপারেশনটা অপারেট করছে তার নাম দিতে হবে। জব ডেসক্রিপশন অথবা এন্ড নাম্বার, তার মানে হচ্ছে তোমার যেটা কত নাম্বার জব অথবা তোমার একটা কোড নাম্বার ওইখানে উল্লেখ থাকতে হবে। নাম্বার 4 হচ্ছে নাম্বার এন্ড টাইপ অফ বোরিং এন্ড বোরিং লোকেশন, হ্যাঁ, যে কতগুলো বোরিং আসলে করছি সেটার একটা নাম্বার থাকতে হবে, অথবা ওই বোরিং এর পার্টিকুলার নাম্বারটা থাকতে হবে, এবং হচ্ছে কি টাইপের বোরিং করা হচ্ছে, মানে হচ্ছে কোন করা হচ্ছে সেটা থাকতে হবে। বোরিং লোকেশনটা কোন লোকেশনে করা হচ্ছে সেটারও ডিটেইল ডেসক্রিপশন থাকতে হবে। তারপরে থাকতে হবে হচ্ছে ডেট অফ বোরিং, যেটা আমরা স্যাম্পলে দেখেছি যে কোন ডেটে বোরিংটা করা হচ্ছে। নাম্বার 6, সাবসারফেস স্ট্র্যাটিফিকেশন থাকতে হবে, which can be obtained by visual observation of soil brought out by auger, split spoon sampler or thin Shelby tube sampler। এই জিনিসটা, এই যে সাবসারফেস যে স্ট্র্যাটিফিকেশন কোন লেয়ার কি আছে, সেটা হচ্ছে যখন আমরা স্যাম্পল তুলে আনবো সেটার ভিজুয়াল অবজারভেশন করে একটা প্রিলিমিনারি একটা সর্টিং আমাদের অথবা ক্লাসিফিকেশন আমাদেরকে দিতে হবে বোর লগে। তারপর হচ্ছে এলিভেশন অফ ওয়াটার টেবল এন্ড ডেট অবজার্ভ ইউজিং ইউজ অফ কেসিং, মাড লসেস এন্ড সো অন। তারপর হচ্ছে ওয়াটার টেবিলটা যখন আমরা অবজার্ভ করব সেটা হচ্ছে যে কোন লেয়ারে আছে অথবা কত ডেপথে আছে সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে, প্লাস হচ্ছে কোন ডেটে সেটা রেকর্ড করা হয়েছে সেটাও আমাদেরকে বলতে হবে। নাম্বার 8, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন রেজিস্ট্যান্স এন্ড ডেপথ, যেটা বললাম যে কোন ডেপথে কতটুকু এসপিটি ভ্যালু পাওয়া গিয়েছে সেটাও আমাদেরকে রেকর্ডে উল্লেখ করতে হবে। নাম্বার 9, নাম্বার, টাইপ এন্ড ডেপথ অফ সয়েল স্যাম্পল কালেক্টেড, যেমন হচ্ছে কোন ডেপথ থেকে কতটুকু সয়েল স্যাম্পল কালেক্ট করা হয়েছে সেগুলো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে নোট করে রাখতে হবে, যে নাম্বার কত নাম্বার বোরহোল থেকে কত নাম্বার স্যাম্পল কালেক্ট করা হলো, কি টাইপের সয়েল স্যাম্পল কালেক্ট করা হয়েছে কোন টাইপের স্যাম্পলার দিয়ে, এবং হচ্ছে কত ডেপথ থেকে কালেক্ট করা হয়েছে সেটাও আমাদেরকে রেকর্ড করে রাখতে হবে। নাম্বার 10, ইন কেস অফ রক কোরিং, type of core barrel used and for each run, the actual length of coring, length of core recovery and the RQD। তোমার হচ্ছে যদি রকের ক্ষেত্রে হয়, যে রক কোরিং, যে এটা বেসিক্যালি হচ্ছে এনার্জি অ্যান্ড মাইনিং সেক্টরে এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের যে ফিল্ড কনস্ট্রাকশন সেক্টর, এখানে হয়তো বা রক হয়তো আমরা ওইভাবে এনকাউন্টার করবো না। ইন কেস যদি রককে এনকাউন্টার করো সেক্ষেত্রে হচ্ছে রক এক্সপ্লোরেশনের জন্য যে কোর ব্যারেল গুলো ইউজ করা হবে সেগুলোর অ্যাকচুয়াল লেন্থ এবং হচ্ছে সেটার আরো কিছু রিলেভেন্ট প্রপার্টি আছে সেগুলা তোমাদেরকে কি করতে হবে, বোর লগে সেগুলাকে এন্ট্রি করে রাখতে হবে। তাহলে আমরা হচ্ছে প্রিপারেশন অফ বোর লগ আমরা দেখেছি। তারপরে হচ্ছে আমরা দেখব যে কন্টেন্ট অফ সাবসয়েল ইনভেস্টিগেশন রিপোর্ট। তার মানে হচ্ছে আমরা যে ইনভেস্টিগেশনটা করলাম, আমরা প্রথমে হচ্ছে আমরা যদি একটু পেছন থেকে আসি তাহলে বোধহয় তোমাদের রিকল করতে সুবিধা হবে। আমরা একটু শুরুতে যাই, তারপর আমরা আবার এখানে ব্যাক করব। এই যে একটা সাবসয়েল ইনভেস্টিগেশন প্রোগ্রামে আমরা শুরু করেছিলাম এইভাবে, যে প্রথমে আমাদেরকে কি করতে হবে, ডেস্ক স্টাডি করতে হবে, তারপর হচ্ছে আমাদেরকে একটা রিকগনাইসেন্স করতে হবে, তারপর হচ্ছে ডিটেল সয়েল এক্সপ্লোরেশন প্রোগ্রামে যেতে হবে, তারপরে সে কি করতে হবে, আমাদেরকে ল্যাবরেটরি টেস্ট করতে হবে এবং সেই রেজাল্টগুলোকে অ্যানালাইজ করতে হবে, তারপরে কি করতে হবে, একটা রিপোর্ট আমাদেরকে লিখতে হবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে সেই লাস্ট ফেজে, আমাদের হচ্ছে রিপোর্ট রাইটিং যে ফেজটা সেটাতে আমরা যাচ্ছি। এখন হচ্ছে যে এটা হচ্ছে কন্টেন্টস অফ সাবসয়েল ইনভেস্টিগেশন রিপোর্ট। ফাইনালি আমাদেরকে একটা রিপোর্ট সাবমিট করতে হবে অথবা একটা রিপোর্ট প্রোভাইড করতে হবে। তো সেই রিপোর্টে বেসিক্যালি কোন কোন জিনিসগুলো থাকতেই হবে, এটাতে বেশি কিছু তুমি চাইলে যদি প্রয়োজন হয়, ইন কেস ইফ ইউ ওয়ান্ট অর নিড, ইফ ইউ ফিল দিস নেসেসারি ইউ ক্যান রাইট ইট, দ্যাটস ওকে, বাট দিস আর দ্য মিনিমাম রিকোয়ারমেন্টস। এই জিনিসগুলো থাকতেই হবে। নাম্বার 1, দ্য স্কোপ অফ দ্য ইনভেস্টিগেশন, তার মানে হচ্ছে
এই যে ইনভেস্টিগেশন করা হচ্ছে এটার পারপাসটা আসলে কি, কেন করা হচ্ছে, সেই স্কোপটা ডিটেল ওখানে লিখতে হবে। নাম্বার 2, a description of the proposed structure for which the subsoil exploration has been conducted. যেই প্রজেক্টটা করার জন্য অথবা যেই স্ট্রাকচারটা করার জন্য নিচের সয়েল টেস্ট করা হবে সেই স্ট্রাকচারটার একটা ডেসক্রিপশন থাকতে হবে। নাম্বার 3, a description of the location of the site including structures, nearby drainage conditions of the site, nature of vegetation on the site and surrounding it, and any other feature unique to the site. লোকেশনের একটা ডেসক্রিপশন থাকতে পারবে, যেখানে ডেসক্রিপশন থাকতে হবে যেখানে হচ্ছে তোমার আশেপাশে যদি কোনো স্ট্রাকচার থাকে সেটার ডেসক্রিপশন থাকতে হবে, আশেপাশে ড্রেনেজ কন্ডিশনের ডেসক্রিপশন থাকতে হবে, ভেজিটেশন কেমন সেটার ডেসক্রিপশন থাকতে হবে, অথবা এনি আদার ফিচার ইউনিক কোনো কিছু যদি থেকে থাকে ওইখানে সেটাও এখানে উল্লেখ করতে হবে। নাম্বার 4 হচ্ছে জিওলজিক্যাল সেটিং অফ দ্য সাইট, তার মানে জিওলজিক্যালি ওই জায়গাটার কি অবস্থা, এটা কি হিলি টেরেন না ফ্ল্যাট টেরেন, এই ধরনের যে ডিটেলগুলো আছে সেগুলো তোমাকে ওইখানে উল্লেখ করতে হবে। নাম্বার 5 হচ্ছে ডিটেল অফ দ্য ফিল্ড এক্সপ্লোরেশন, দ্যাট ইজ নাম্বার অফ বোরিংস, ডেপথ অফ বোরিংস, টাইপ অফ বোরিংস অ্যান্ড সো অন। এরপরে হচ্ছে ফিল্ড এক্সপ্লোরেশন যেটা করা হয়েছে, মানে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে যে ওয়ার্কগুলো ক্যারি আউট করা হবে বিলো দ্য সয়েল সারফেস এক্সপ্লোরেশনের যে ব্যাপারগুলো, সেখানে হচ্ছে কতগুলো বোরিং করা হবে, বোরিং এর ডেপথ কত করে হবে, কি টাইপের মানে কোন মেথডে বোরিং করা হবে, এবং আদার যে ডিটেলগুলো সেগুলো এখানে এই পার্টে উল্লেখ করতে হবে। নাম্বার 6 হচ্ছে জেনারেল ডেসক্রিপশন অফ দ্য সাবসয়েল কন্ডিশন as determined from soil specimen and from related laboratory test, standard penetration resistance, cone penetration resistance and so on. তারপর হচ্ছে সয়েল স্যাম্পল ফিল্ড থেকে আনার পরে ল্যাবরেটরি টেস্ট করা হয় অথবা অনেক সময় ফিল্ড টেস্ট করা হয়, এগুলোর উপর বেস্ট করে হচ্ছে আমরা সয়েলের যে ফিজিক্যাল প্রপার্টি খুঁজে পেলাম অথবা সয়েল টাইপ খুঁজে পেলাম, সয়েলের যে টোটাল যে জেনারেল ডেসক্রিপশন যে এটা এই টাইপের সয়েল, এটার এই প্রপার্টি, এটা লিকুইড লিমিট এত, প্লাস্টিক লিমিট এত, শিয়ার স্ট্রেংথ এত, সেই জিনিসগুলো ডিটেল কি করতে হবে এই রিপোর্টে তারপরে আসবে। তারপর নাম্বার 7 হবে হচ্ছে ওয়াটার টেবিল কন্ডিশন, যে ওয়াটার টেবিলের ডেপথটা কোথায় আছে সেটা আমাদেরকে এই রিপোর্টে উল্লেখ করতে হবে। নাম্বার 8, ফাউন্ডেশন রিকমেন্ডেশন ইনক্লুডিং দ্য টাইপ অফ ফাউন্ডেশন, রিকমেন্ডেড অ্যালাউয়েবল বিয়ারিং প্রেশার অর অ্যান্ড এনি special construction procedure that may be needed. Alternative foundation design procedure should also be discussed in this portion of the report. সয়েলের প্রপার্টি বের করে ফেলার পরে আমাদেরকে কি করতে হবে, প্রপোজ যে স্ট্রাকচার ছিল, যে ধরো একটা বিল্ডিং ওখানে করার কথা, সেই স্ট্রাকচারের জন্য কি টাইপের ফাউন্ডেশন আসলে প্রয়োজন, হ্যাঁ সেই টাইপের সেই ফাউন্ডেশনটা কোন ডেপথে কি পরিমাণ প্রেসার দিবে এবং সয়েলটা সেই প্রেসারটা নিতে পারবে কিনা, এবং ওইখানে ওই কনস্ট্রাকশন করার জন্য, ওই ফাউন্ডেশন কনস্ট্রাকশন করার জন্য কোনো স্পেশাল কনস্ট্রাকশন প্রসিডিওরের প্রয়োজন আছে কিনা, অথবা অল্টারনেটিভ কোনো ফাউন্ডেশন ডিজাইন প্রসিডিওর ওইখানে অ্যাপ্লিকেবল কিনা অথবা অ্যাপ্লাই করতে হবে কিনা, সেই জিনিসগুলো এখানে হচ্ছে বেসড অন দ্য ডেটা ফাউন্ড ফ্রম ল্যাবরেটরি টেস্ট এন্ড ফিল্ড টেস্ট একজন এক্সপার্ট এই রিকমেন্ডেশনগুলো এখানে প্রোভাইড করবেন। তারপর হচ্ছে নাম্বার 9, যে কনক্লুশন এবং লিমিটেশন অফ দ্য ইনভেস্টিগেশন এখানে উল্লেখ করতে হবে, যেখানে তারপর একটা সামারি লিখতে হবে যে পুরো রিপোর্টটার। তারপর হচ্ছে এখানে যদি এই কাজের মধ্যে যদি কোনো লিমিটেশন থেকে থাকে অথবা কোনো শর্টকামিংস থেকে থাকে সেগুলো এখানে উল্লেখ করে দিতে হবে। তারপরে হচ্ছে যে আরো কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আসলে প্রয়োজন হয়। দ্য ফলোইং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন শুড বি অ্যাটাচড টু দ্য রিপোর্ট। এই রিপোর্টের সাথে এই গ্রাফিক্যাল, অর্থাৎ এটা ছবি হতে পারে অথবা অন্য কোনো কিছু হতে পারে, হ্যাঁ এই জিনিসগুলো অবশ্যই তোমাকে দিতে হবে ইন টার্মস অফ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। নাম্বার 1 হচ্ছে সাইট লোকেশন ম্যাপ, তার মানে হচ্ছে লোকেশনের তোমার যেই লোকেশনে কাজটা হয়েছে সেটার ম্যাপটা দিতে হবে। নাম্বার 2, a plan view of the location of the boring with respect to the proposed structure and those existing nearby. তার মানে হচ্ছে একটা প্ল্যান ভিউ দিতে হবে, তার মানে তোমাকে একটা প্ল্যান দিতে হবে যেখানে কি থাকবে, কোন লোকেশনে, ঠিক কোন ওই প্ল্যানের মধ্যে কোন কোন পয়েন্টে বোরিংটা হয়েছে সেটার লোকেশনটা ওখানে উল্লেখ করা থাকবে, উইথ রেসপেক্ট টু দ্য প্রপোজড স্ট্রাকচার অ্যান্ড দোজ এক্সিস্টিং এরিয়া। তার মানে হচ্ছে একটা, ধরো ফর এক্সাম্পল এই স্লাইডটাই হচ্ছে, এই শীটটাই হচ্ছে একটা প্ল্যান। ধরো তুমি 4 কোণায় 4টা বোরিং করবে, এই 4 কোণায় 4টা বোর হলে লোকেশন তোমাকে দেখাতে হবে, প্লাস হচ্ছে প্রপোজড স্ট্রাকচারটা হবে, এই স্ট্রাকচার এই মাঝখানে যে কোথায় হবে সেই পজিশনটাও তোমাকে উল্লেখ করতে হবে উইথ রেসপেক্ট টু দিস বোরহোল লোকেশনস। এন্ড যদি আরো কোনো এক্সিস্টিং স্ট্রাকচার যদি এখানে থেকে থাকে সেটাও তোমাকে এই প্ল্যানে উল্লেখ করতে হবে।
নাম্বার 3 বোরিং লগস। এই যে এই প্রত্যেকটা যে বললো প্রত্যেকটা বোরহোলের জন্য সেই বোরিং লগগুলো রিপোর্টের সাথে তোমাকে অ্যাটাচ করে দিতে হবে। নাম্বার 4 ল্যাবরেটরি টেস্ট রেজাল্ট। ল্যাবরেটরিতে যে টেস্টগুলো করা হয়েছে সেগুলোর টেস্ট রেজাল্ট থ্রু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোমাকে ওইখানে প্রেজেন্ট করতে হবে। 5 হচ্ছে আদার স্পেশাল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। যদি আরো এক্সট্রা কোনো কিছু যদি প্রয়োজন হয় ফর দ্য সেক অফ দ্য প্রজেক্ট, তাহলে সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো ওইখানে কি করতে হবে, অ্যাটাচ করতে হবে। এই জিনিসগুলো যখন মেনটেন মানে একটা রিপোর্টের মধ্যে থাকবে তখন আমরা ধরে নিতে পারবো কি যে এটা হচ্ছে একটা কি কমপ্লিট সাবসয়েল ইনভেস্টিগেশন রিপোর্ট। তো মোটামুটি আমাদের সাবসয়েল ইনভেস্টিগেশন যে চ্যাপ্টারটা সেটা এখানেই শেষ। তো আমরা এখন একটা ছোট একটা ব্রেক নিব অ্যারাউন্ড 10 মিনিটে। 10 মিনিটের পরে আমরা একটা শর্ট সেশনে যাব, কোশ্চেন আনসার সেশন। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন অথবা জানার কোনো কিছু থেকে থাকে সেগুলোর আনসার আমরা ওইখানে দিব, তারপর হচ্ছে আজকের ক্লাসটা আমাদের শেষ হয়ে যাবে। তাহলে হচ্ছে এখন আমরা 10 মিনিটের একটা ব্রেকে যাচ্ছি। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা সেটা নোট ডাউন করে রাখো, আমরা 10 মিনিট পরে ডিসকাশনটা শুরু করবো।
আচ্ছা, তোমরা নতুন শেয়ার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এই যে জিপি স্যাম্পলিং এর, এটাকে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা কোশ্চেন আনসার সেশনটাতে যাওয়ার আগে আমরা একটু এই টপিকটা একটু দেখব। আসলে গত বছর আমি যখন এই কোর্সটা পড়াই তখন জেল পুশ স্যাম্পলিং এর ব্যাপারে তেমন কোনো রেফারেন্স আসলে পাওয়া যাচ্ছিল না, কিন্তু আমি রিসেন্টলি সার্চ করে দেখলাম যে এরকম একটা, মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা কিছুটা হলেও রিলেভেন্ট, কিছু ইনফরমেশন আমাদেরকে দিতে পারবে। তো তাই হচ্ছে আমি এটা একটু ব্রিফলি তোমাদেরকে একটু দেখাবো। তো বেসিক্যালি হচ্ছে একটা কমার্শিয়াল একটা ফার্মের, খুব সম্ভবত এটা ওয়েবসাইট, ওদের নাম হচ্ছে কিসো জিবান, জাপানিজ কোম্পানি বোঝাই যাচ্ছে। তো ওরা হচ্ছে এই জেল পুশ স্যাম্পলিংটা আমি বোধহয় তোমাদেরকে স্প্লিট স্পুন স্যাম্পলার অথবা ডিস্টার্ব আনডিস্টার্ব স্যাম্পল যখন আমি পড়াচ্ছিলাম তখন আমি তোমাদেরকে জেল পুশ স্যাম্পলিং সম্বন্ধে বলেছিলাম যে আনডিস্টার্ব সয়েল তুলে আনার জন্য এটা হচ্ছে একটা কাটিং এজ অথবা স্টেট অফ দ্য আর্ট টেকনিক, যেটা পদ্মায় ইউজ করা হয়েছে। তো এখানে হচ্ছে কিছু ফান্ডামেন্টাল আসলে এখানে ওরা বলেছে যে ওরা এটা অফার করে। সো এটা আমাদের জানার জন্য আমি আসলে তোমাদেরকে এটা দেখাচ্ছি। যেখানে বলা হচ্ছে যে জেল পুশ স্যাম্পলার ওয়াজ ডেভেলপড বাই কিসোজিবান কনসালটেন্টস ইন কোঅপারেশন উইথ প্রফেসর তানি অফ গ্রাজুয়েট স্কুল অফ ইঞ্জিনিয়ারিং ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি টু অবটেইন হাই কোয়ালিটি আনডিস্টার্ব সয়েল স্যাম্পল। তার মানে হচ্ছে এটা বেসিক্যালি একটা ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটি কোলাবোরেশনের থ্রুতে এই টেকনিকটা ডেভেলপ করা হয়েছে এবং টার্গেট ছিল টু অবটেইন হাই কোয়ালিটি আনডিস্টার্ব সয়েল স্যাম্পল। One of the major features of this sampling method is that polymer solution of high concentration is used as its drilling fluid. যেমন হচ্ছে ওয়াশ বোরিং মেথডে আমরা দেখেছিলাম যে মাড ইউজ করা হয়, মানে ওয়াটার জেট ইউজ করা হয় হচ্ছে ড্রিলিং এর জন্য। তো এই ক্ষেত্রে হচ্ছে সেই মাডের জায়গায় বলা হচ্ছে এখানে ইউজ করা হয় হচ্ছে একটা হাই কনসেন্ট্রেশন পলিমার সলিউশন, বাট কোন ধরনের পলিমার সলিউশন সেটা এখানে ডিসক্লোজ করা নাই, অ্যাজ এ ড্রিলিং ফ্লুইড ফর লুব্রিকেন্ট and not circulated unlike conventional drilling fluid. এই যেটা বলা হচ্ছে যে এটা আসলে ওই ইয়ের মতো না, ওয়াশ বোরিং এর মতো ওইভাবে করা হয় না, কনভেনশনাল করা হয় না, ডিফারেন্ট টেকনিক ইউজ করা হয়। The polymer solution is coated on a surface of a soil sample and reduces friction between the sample tube and the sample during the sampling process. তার মানে স্যাম্পলটা যখন তুলে আনা হয় তখন তো ওই বোরহোলের নিচে যেখান থেকে স্যাম্পলটা তুলে আনা হবে ওইখানে কিন্তু কি করা হয়, স্যাম্পলারটাকে ইনসার্ট করা হয়। তাহলে স্যাম্পলারের যে সাইড ওয়াল সেটার সাথে কিন্তু কি হবে, যে স্যাম্পলটা তুলে আনা হচ্ছে সয়েলের কিন্তু কি হবে, একটা ফ্রিকশন হবে। এখন হচ্ছে এই প্রসেসটাতে যেটা করে ওরা, যেটা ওরা বলছে যে দ্য পলিমার সলিউশন ইজ কোটেড অন এ সারফেস অফ এ সয়েল স্যাম্পল, সেই সয়েল স্যাম্পলটার সারফেসে তারা সামহাউ এই পলিমারের সলিউশনের একটা কোটিং তৈরি করে, যেটা কিনা সয়েল স্যাম্পল এবং হচ্ছে যে টিউব, যেটা স্যাম্পলার যে টিউবটা সেটার মাঝখানে তোমার ফ্রিকশনটাকে এটা রিডিউস করে। The effect of reducing this friction was confirmed during the extrusion of the soil sample as well. যেমন হচ্ছে স্প্লিট স্পুন স্যাম্পলারে কি করা হয়, স্যাম্পলারটাকে স্প্লিট করে দুই ভাগ করে ফেলা যায়, দুই ভাগ করে ফেলে মাঝখান থেকে অটোমেটিক্যালি সয়েল স্যাম্পলটা বের হয়ে আসে। কিন্তু এই ক্ষেত্রে সাধারণত ওদের যেটা করতে হয় সেখান থেকে খুব সম্ভবত হচ্ছে এই স্যাম্পলারের ভিতর থেকে স্যাম্পলটাকে পুশ করে একটা থ্রাস্ট দিয়ে তারপরে বের করে আনতে হয়। তো ওদের এইখানকার এই কথাটার মানে হচ্ছে দ্য ইফেক্ট অফ রিডিউসিং দ্য ফ্রিকশন ওয়াজ কনফার্ম ডিউরিং দ্য এক্সট্রুশন অফ দ্য সয়েল স্যাম্পল অ্যাজ ওয়েল। তার মানে হচ্ছে সয়েল স্যাম্পলটাকে যখন স্যাম্পলারের ভিতর থেকে বের করে আনা হয় তখনও হচ্ছে তারা কি করে, যাতে স্যাম্পলার ওয়ালের সাথে যাতে সয়েল স্যাম্পলটার ফ্রিকশন যাতে কম হয় সেটাকে তারা কনফার্ম করে। The relationship of piston thrust pressure and displacement of piston during the sample extrusion is shown in figure 1. যেমন হচ্ছে ধরো ফর এক্সাম্পল, ধরো হচ্ছে এই যে এটা ধরো একটা স্যাম্পলার, হ্যাঁ, এটার মধ্যে আমি এটাকে সয়েলের মধ্যে প্রবেশ করলাম, তার মানে এটার মধ্যে কি চলে গেল, সয়েল চলে গেল। তারপর এটাকে যখন আমি তুলে আনবো, তুলে আনার পরে কি করতে হবে, এটা যে কোনো এন্ড থেকে একটা এই পিস্টনটাকে একটা প্রেসার দিয়ে কি করতে হবে, সয়েল স্যাম্পলটাকে ভিতর থেকে বের করে আনতে হবে। তো তাহলে হচ্ছে ওই প্রেসারের কারণে কি হবে, একটা
ডিসপ্লেস মানে পিস্টনের একটা ডিসপ্লেসমেন্ট হবে। পিস্টনের যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে কি হবে, সয়েলের সাথে ধরো এইখানে একটা পিস্টন আছে, তো পিস্টনটাকে যদি আমি উপরের দিকে পুশ করি তাহলে কি হবে, এইখানে যে সয়েলটা আছে তার সাথে কি হবে, এই ওয়ালটার এই যে টিউবের যে আউটার ওয়াল সেটার সাথে কি হবে, ভিতরে সয়েলটা একটা ফ্রিকশন হবে। তো এখন হচ্ছে ওরা একটা রেজাল্ট এখানে শো করেছে, সেটা হচ্ছে যে পিস্টনের ডিসপ্লেসমেন্টের সাথে পিস্টন থ্রাস্টের যে প্রেসার, সেটা হচ্ছে খেয়াল করো যে এটা হচ্ছে কনভেনশনাল টেকনিক, আর এটা হচ্ছে থিন ওয়াল টিউব উইথ পলিমার, দ্যাটস মিনস হচ্ছে জেল পুশ টেকনোলজিতে যেটা ইউজ করা হচ্ছে। এখানে খেয়াল করো যে কনভেনশনালটার তুলনায় খুব কম প্রেসারেই কিন্তু কি হচ্ছে, পিস্টনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ধরো পিস্টনের ডিসপ্লেসমেন্ট কত, 50 মিলিমিটার, সেটা কনভেনশনাল টেকনিকে কতটুকু প্রেসার লাগতেছে, 2 মেগাপ্যাসকেলের উপরে, সেখানে হচ্ছে জেল পুশ টেকনোলজিতে কি খুবই অল্প, একদম নেগলিজিবলি স্মল অ্যামাউন্ট অফ প্রেসারই সেটা কি হয়ে আসতেছে, সয়েলটা ভেতর থেকে বের হয়ে আসতেছে। তার মানে কি হচ্ছে, অল্প প্রেসারে যেহেতু হচ্ছে তার মানে কি ফ্রিকশনটা খুবই কম। তো এটাই হচ্ছে জেল পুশ টেকনোলজির বেসিক্যালি সুবিধা, এবং এটাই আসলে এই টেকনোলজিটাকে এনেবল করে হাই কোয়ালিটি আনডিস্টার্ব সয়েল স্যাম্পল তুলে আনার জন্য। তো এটা হচ্ছে ওদের একটা ক্লেই যে ওরা এইভাবে কাজ করে, এবং এই ওয়েতেই আসলে সয়েলের ডিস্টারবেন্সটা কম হয়। তোমরা যদি এখানে ফিগারগুলো দেখো, এই যে তোমরা দেখতে পারবে যে এখানে দেখো এই যে একটা বিশাল বড় একটা বড় সাইজের একটা স্যাম্পল তুলে আনা হয়েছে নিচের থেকে, এবং দেখাই যাচ্ছে যে এখানে কি পুরো মোটামুটি পুরো জিনিসটাই কি একেবারেই নিচে যেভাবে ছিল সেভাবেই তুলে আনা হয়েছে, মানে অলমোস্ট দেয়ার ইজ নো ডিস্টারবেন্স। সিমিলারলি তুমি এই সয়েল স্যাম্পলটা দেখো, বিশাল আকারের একটা স্যাম্পল ভিতর থেকে তুলে আনা হয়েছে, এবং কি ইট সিমস আনডিস্টার্বড। তো তারপরে বলা হচ্ছে যে দেয়ার আর 4 টাইপস অফ জিপি, দ্যাটস মিনস হচ্ছে জেল পুশ স্যাম্পলার ডিজাইন ফর ডিফারেন্ট টাইপস অফ সয়েল ফর অবটেনিং সয়েল স্যাম্পলস। The type of GP sampler and the available soil type are presented as follows. এখানে হচ্ছে ডিফারেন্ট টাইপের সয়েল স্যাম্পলার আছে, যেমন হচ্ছে রোটারি সিঙ্গেল টিউব, তারপর হচ্ছে ট্রিপল টিউব, স্টেশনারি পিস্টন স্যাম্পলার। এখন হচ্ছে যে কোন স্যাম্পলারটা কোন টাইপের সয়েলের জন্য সুইটেবল অথবা ইউজ করা হয় সেটারও একটা গাইডলাইন এখানে দেওয়া আছে। যেমন হচ্ছে তোমার যে জিপিআর জিপিডি, এটা হচ্ছে যে এইটা সিঙ্গেল টিউব যে ইয়েটা স্যাম্পলারটা, এই যে বাম পাশেরটা, এটা ইউজ করা হয় হচ্ছে গ্র্যাভেল উইথ ফাইন স্যান্ড, সিল্টি ক্লে, ফিল ম্যাটেরিয়াল, ফ্র্যাকচার্ড রক, এই টাইপের ক্ষেত্রে। এবং হচ্ছে এটা স্যাম্পল ডায়ামিটার হচ্ছে 100 থেকে 300 মিলিমিটার, এবং জিপিডি এর ক্ষেত্রে, জিপিআর এর ক্ষেত্রে হচ্ছে এটা 100 থেকে 300, জিপিডি এর ক্ষেত্রে হচ্ছে 100 থেকে 200 মিলিমিটার। সিমিলারলি জিপিটিআর হচ্ছে এই যে এটা ট্রিপল টিউব স্যাম্পলারটা, এটা হচ্ছে হার্ড সিল্ড অথবা ক্লে ডেন্স স্যান্ডের ক্ষেত্রে ইউজ করা, টিউবের ডায়ামিটার এখানে দেওয়া আছে। আর জিপিএস যেটা শেষ, যেটা যে স্টেশনারি পিস্টন স্যাম্পলার, সেটা ইউজ করা হচ্ছে সফট সিল্ড অথবা ক্লে লুজ স্যান্ড উইথ ফাইন্স, এই টাইপের ক্ষেত্রে, এবং স্যাম্পল ডায়ামিটারও এইখানে দেওয়া আছে। তো এটাই হচ্ছে মানে মোটামুটি কমার্শিয়ালি অ্যাভেলেবল জেল পুশ টেকনোলজির প্রাইমারি ফিচারগুলো আর কি। তো সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের এই নলেজটা আমাদের জানা থাকলো যে হাউ ফান্ডামেন্টালি জেল পুশ টেকনোলজি ওয়ার্কস, হাউ অ্যাকুরেট ইট ইজ, এবং এটা আসলে কিভাবে ডেভেলপ করা হয়েছে। সো মোটামুটি মোরাললেস এতটুকু ইনফরমেশনই আসলে আমাদের কাছে এখন এই মুহূর্তে আসলে অ্যাভেলেবল। সো আই থট দ্যাট দিস ইনফরমেশন মাইট বি ইউজফুল ফর ইউ ইন ফিউচার ওয়েন ইউ গো টু ফিল্ড। তাহলে এখন আমরা এখন কোশ্চেন আনসার সেশনটাতে চলে যেতে পারি। তোমাদের যদি আজকের ক্লাস সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা আমাকে এখন আসলে জিজ্ঞেস করতে পারো। স্যার, স্পেশাল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের কিছু উদাহরণ দেন না স্যার। কন্টেন্ট অফ সাবসয়েল ইনভেস্টিগেশন রিপোর্টে স্যার যে পয়েন্ট আছে স্পেশাল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা বলতে মানে কিছু এক্সাম্পল আছে? এক্সাম্পল বলতে ধরো তুমি কোনো একটা অ্যানিমেশন দেখাতে চাও,
ঠিক আছে, তুমি কোনো একটা অ্যানিমেশন অ্যাড করতে পারো। ঠিক আছে, ধরো যে এখান থেকে তো তুমি বিভিন্ন ডেপথে, ধরো ফর এক্সাম্পল এটা হচ্ছে ধরো একটা প্লট, এই যে যে স্লাইডটা এটা হচ্ছে একটা প্লট। তো তুমি কি করলা, ধরো চার কোণায় চারটা বোরিং করলা, তারপর হচ্ছে মাঝখানে আরেকটা বোরিং করলা, বোরিং করে হচ্ছে তারপর তুমি ল্যাব টেস্ট করে সয়েল প্রোফাইলটা বের করে ফেললা যে কোন লেয়ারে কোন টাইপের সয়েল আছে। হ্যাঁ, তো তারপর তুমি যদি মনে করো যে না, এটা এইভাবে কাগজে কলমে অথবা এত সিম্পলিস্টিক ওয়েতে প্রেজেন্ট না করে, হ্যাঁ তুমি একটা অ্যানিমেশন শো করবা, হ্যাঁ অথবা একটা অন্য কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিবা আরো ভেরি ডাইনামিক, সেক্ষেত্রে তুমি সেটা অ্যাড করতে পারো। ঠিক আছে, ডিপেন্ড অন ইউর এক্সপার্টিস। বেন শেয়ারটা আরেকবার একটু সুস্থ ভালো। কোনটা? বেন শেয়ারটা। ভেইন শিয়ার টেস্ট। শেয়ার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? ভেইন শিয়ার টেস্ট দেখা যাচ্ছে না? ভেইন শিয়ার টেস্ট হচ্ছে একটা ইকুইপমেন্ট যেটা হচ্ছে যে একটা ভেইন রডের সাথে নিচে কি থাকে, চারটা রড ফিক্স করা থাকে, একটা একটার সাথে কি অর্থোগোনাল ডিরেকশনে ওয়েল্ড করা। ঠিক আছে, একটা বোরহোল ডিগ করে সেই বোরহোলের নিচে এটাকে প্রবেশ করানো হয় এবং হচ্ছে একটা সার্টেন ডেপথ পর্যন্ত এটাকে কি করা হয়, পুশ করা হয়। পুশ করার পরে হচ্ছে এখানে একটা কি করা হয়, এই রডের মধ্যে একটা টর্ক অ্যাপ্লাই করা হয় অথবা একটা রোটেশন অ্যাপ্লাই করা হয়, যেটা হচ্ছে 6 ডিগ্রি পার মিনিট। এই রোটেশনটা অ্যাপ্লাই করলে, তো এই রোটেশনটা যখন তুমি অ্যাপ্লাই করো মানে হচ্ছে এটাকে রোটেট করতে হলে কি করতে হবে, উপর থেকে তো ফোর্স দিতে হবে তোমাকে। তো সেই ফোর্সটা রেকর্ড করা হচ্ছে যে এই সয়েলটার মধ্যে এরকম একটা রোটেশন দিতে পরিমাণ ফোর্স লাগে, সেটাকে বলা হচ্ছে টি ম্যাক্স। ঠিক আছে, মানে হচ্ছে এই সয়েলটাকে এইভাবে রোটেট করার জন্য এই পরিমাণ ফোর্স প্রয়োজন। তারপরে কি করা হয়, এটা রেকর্ড হয়ে যাওয়ার পরে এই জিনিসটাকে আরো 8 থেকে 10 রিভলিউশন, আরো 8 থেকে 10 বার এটাকে এই সয়েলের মধ্যে ঘোরানো হয়। ঘোরানোর পরে হচ্ছে আবার সেম আরেকটা কি করা হয়, উপর থেকে আরেকটা রোটেশন অ্যাপ্লাই করা হয়, এই যে এই রেটে, সেম রেটে। ঠিক আছে, তো তখন আবার হচ্ছে ওই যে উপর থেকে যে পরিমাণ ফোর্সটা প্রয়োজন সেটা রেকর্ড করা হয়। তো দেখো, প্রথমে ইনিশিয়ালি সয়েলটা অরিজিনাল অবস্থায় ছিল, এইখানে এই রোটেশনটা দেওয়ার জন্য যেই ফোর্স লাগবে, এই লাস্টে এখানে যেটা আছে এর মাঝখানে তো আসলে সয়েলটাকে আরো কি করা হয়েছে, আরো ডিস্টার্ব করে ফেলা হয়েছে, লুজ করে ফেলা হয়েছে। তো এখানে দেখা যাবে যে কি এই ফোর্সটা আরো কম লাগবে, একটা রেজিডুয়াল ফোর্স থাকবে, যে ঠিক আছে 8-10টা রেভলিউশন হয়ে যাওয়ার পরেও হচ্ছে এখানে কি কিছুটা সয়েল স্ট্রেংথ স্টিল অ্যাভেলেবেল। তো হচ্ছে তখন তুমি এই দুইটা ডাটা রেকর্ড করবে, এই দুইটা ডাটা রেকর্ড থেকে তুমি একটা ভ্যালু, একটা রেশিও বের করতে পারবে, সেটাকে বলা হচ্ছে সেন্সিটিভিটি অফ সয়েল। এবং এই সেন্সিটিভিটি অফ সয়েলটা আনরেন্ট শিয়ার স্ট্রেংথের সাথে রিলেটেড, অর্থাৎ মানে কি সেন্সিটিভিটির সাথে আনরেন্ট শিয়ার স্ট্রেংথের কিছু এম্পিরিক্যাল রিলেশনশিপ অলরেডি ডিরাইভ করা আছে অথবা ডেভেলপ করা আছে, যেটা আমরা বইয়ে গেলে অথবা কোনো কোডে গেলে পাবো। ঠিক আছে, তো তুমি যদি সেন্সিটিভিটিটা জানো, দ্যাটস মিনস সেখান থেকে তুমি সয়েলের স্ট্রেংথ সম্বন্ধে একটা আইডিয়া তুমি ডিরাইভ করতে পারবা। এটাই হচ্ছে মোস্টলি ভেইন শিয়ার টেস্টের পারপাস অথবা অবজেক্টিভ, এবং হচ্ছে এটা এইভাবেই আসলে পারফর্ম করা হয়। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছিলাম যে স্যার মানে আমাদের তো যেহেতু সাবসয়েল ইনভেস্টিগেশন এটা শেষ হয়েছে চ্যাপ্টারটা, স্যার মানে ক্লাস টেস্ট বা এরকম কিছু কি স্যার নেওয়া যাবে? ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট এগুলো আমি পরে তোমাদেরকে বলবো। পরে মানে একেবারে লাস্টের দিকে এটা স্যার লাস্টের দিকে হচ্ছে একটু প্রেসার হয়ে যায় তো স্যার, মানে সব গতবার জীবনে অনেক সমস্যা হয়েছে। আমি আপাতত নিতে চাচ্ছি না, আমি একটু দেখতে চাচ্ছি যে তোমাদের ফিজিক্যালি ক্লাসটা কখন শুরু হয়। ঠিক আছে, আপাতত নেক্সট 2-3 উইক আমার ক্লাস টেস্ট নেওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই। আচ্ছা স্যার, ওই যে যেই স্লাইডটা দেখাচ্ছিলেন মানে যে আগের প্রশ্নগুলো, তার পরের স্লাইডে স্যার একটা প্রশ্ন মানে কিছু একটা ছিল যে মানে সেপারেটলি সব মানে ইন্ডিভিজুয়ালি সবকিছু মেজার করা হয়। তো স্যার এই যে কোনের এটাতে স্যার এরকম যাচ্ছে স্যার ইন্ডিভিজুয়ালি আসলে জিনিসগুলো কিভাবে করা হয় স্যার, এই জিনিসটা একটু বুঝতেছিলাম না। জি স্যার, মানে এখানে কোনটাকে আলাদা ভাবে আর ভিতরের কানেকশন রড এই জিনিসগুলো আসলে কিভাবে করা হয় স্যার? জি স্যার,
তোমার হচ্ছে এই যে বটমের যে এই কোনটা পেনেট্রেট করতে কি পরিমাণ প্রেসার লাগতেছে সেটাকে ইন্ডিভিজুয়ালি সে মেজার করে, প্লাস হচ্ছে এইটা যখন নিচের দিকে যাচ্ছে এই যে সাইডের যে শ্যাফট গুলা, এই শ্যাফটটা যখন নিচের দিকে যায় পুশ করতে যে পরিমাণ এনার্জি লাগে সেটাকে সে ইন্ডিভিজুয়ালি মেজার করে, সো দ্যাট আমরা দুইটা ডিফারেন্ট মেজারমেন্ট এখান থেকে পাই। ঠিক আছে, এখন তোমাদের যদি কোশ্চেন হয় যে মানে এটা আসলে এই সেপারেশনটা কিভাবে করে অথবা সেপারেশন কিভাবে কাজ করে, মানে দ্যাটস এটা আমাদের আসলে ইয়ে না, কনসার্ন না, এটা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, ওরা কিভাবে এটাকে ডিজাইন করছে দে নোস। ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে যে আমার এই দুটো রেজিস্ট্যান্স প্রয়োজন। ঠিক আছে, একটা হচ্ছে বটমেরটা আর একটা হচ্ছে সাইড ফ্রিকশনটা আমার প্রয়োজন। সেটা যদি ইন্ডিভিজুয়ালি কোনো মেশিন আমাকে দিতে পারে তো আমার তো কোনো সমস্যা নেই, আমার টার্গেট হচ্ছে এই দুইটা জানা। কোশ্চেনের উত্তর কি পাওয়া গেছে? জি স্যার, এটা কি স্যার মানে ডিজিটালি চলে আসবে? হ্যাঁ, যেহেতু বলা হচ্ছে যে এটা ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি মেজার করার মেকানিজম আছে, ডেফিনেটলি এটা ডিজিটালি হবে অথবা তুমি কোনো ডায়াল থেকে রিডিং পাবা। জি স্যার, তাহলে বুঝতে পারছি স্যার। কিন্তু কোন মেকানিজমে আসলে এটা নিচের থেকে এটাকে এক্সট্রাক্ট করতেছে ইনফরমেশনটা, এটা আমাদের জব না। স্যার এই ডান পাশে যে ফিগারটা এটা আসলে কি বুঝাচ্ছে? এটা তো এটা হচ্ছে, এটা আসলে একটা টিপিক্যাল ফিগার দেওয়া হলো এখানে। এখানে খেয়াল করো যে তোমাদের এই যে ডেপথের এগেইনস্টে হচ্ছে সয়েল ডেসক্রিপশন কিছু দেওয়া আছে, যে উপরে একটা ফিল আছে, নিটে রিক্লেম স্ল্যান্ড, তারপরে হচ্ছে অন্যান্য যে নিচের দিকে গেলে বিভিন্ন ধরনের সয়েল পাওয়া যাচ্ছে সেগুলোর কিছু প্রপার্টি এখানে দেওয়া হচ্ছে, অথবা এখানে দেখো যে এসটি ভ্যালু দেওয়া আছে। এসটি ভ্যালু মানে হচ্ছে যে সেন্সিটিভিটি। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে কোন রেজিস্ট্যান্স গুলো দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার রেফারেন্স এক্সিস, এবং হচ্ছে এই যে কোনটাকে ড্রাইভ করার জন্য কি পরিমাণ রেজিস্ট্যান্স সে নিচে পাচ্ছে সেটা হচ্ছে এখানে রেকর্ড করা। ঠিক আছে, সিমিলারলি এখানে হচ্ছে এই পাশ থেকে পোর ওয়াটার প্রেসারের একটা মেজারমেন্ট এখানে দেওয়া আছে। ঠিক আছে, বেসিক্যালি হচ্ছে যে এই কোণের যে রেজাল্টটা, যে এই কোণটাকে ড্রাইভ করতে কি পরিমাণ প্রেসার লাগছে সেটার রেকর্ডটা তুমি এখান থেকে পাবে। তারপরে আর কার কোনো কোশ্চেন আছে? সয়েল টেস্ট রিপোর্টটা কিভাবে স্যার রিড করবো স্যার, একটু দেখা যেতে পারে? সয়েল টেস্ট রিপোর্টটা কি করতে হবে স্যার কিভাবে রিড করতে হবে স্যার? কিভাবে রিড করতে হবে? জি স্যার, দেখাচ্ছিলেন না কিছুক্ষণ আগে। সয়েল টেস্টের রিপোর্ট কিভাবে রিড করতে হবে? আমি তোমার কোশ্চেন বুঝি নাই, মানে রিড করতে হবে বলতে কি মিন করতেছো তুমি? স্যার এখান থেকে মানে কিভাবে, মানে কার গভীরতা কতটুকু স্যার, কিভাবে ইয়ে করবো? মানে কার গভীরতা, মানে তোমার কোশ্চেনটা কি এক্স্যাক্টলি? তুমি একটা পার্টিকুলার কোশ্চেন আমাকে করো। এখানে স্যার সয়েল টেস্ট রিপোর্ট থেকে আপনার ফুটিং এ কত ফুটিং পর্যন্ত যাইতে হবে, মানে কত ফুটিং পর্যন্ত তুমি ডিসিশন কিভাবে নিবা যে এখানে ফাউন্ডেশন কোথায় আমি দিব? জি স্যার। তো ফাউন্ডেশন ধরো যে তোমাকে যদি বোর লক থেকে আমি যদি বোঝাই, ঠিক আছে, ধরো এখানে দেখা যাচ্ছে যে কি তোমার 20 মিটার ডেপথে হচ্ছে এসপিটি ভ্যালু কত, 20। ঠিক আছে, তো 20 এর এগেইনস্টে তুমি সয়েলের স্ট্রেংথ কত সেটা সম্বন্ধে তুমি একটা আইডিয়া নিতে পারবে, অথবা এই 20 মিটারের ডেপথ থেকে তুমি কি করছো, একটা সয়েল স্যাম্পল কিন্তু তুমি কালেক্ট করছো, এবং এই সয়েলে তুমি প্রপার্টি জানো যে এটা মোটামুটি হোয়াইট ডেন্স একটা স্যান্ড, এবং এখান থেকে সয়েল স্যাম্পল তুমি কালেক্ট করে ফেললা, কালেক্ট করে তুমি ল্যাবে নিয়ে যে এই জায়গার সয়েলের প্রপার্টি গুলো বের করে ফেললা, যে বিভিন্ন প্রপার্টি, স্ট্রেংথ প্রপার্টি এন্ড সো অন এন্ড আদার্স। তো তারপরে তুমি ধরো যে এই জায়গায় মানে যে সয়েল সারফেসের উপরে ধরো এখানে একটা বিল্ডিং এর একটা কলাম এখানে আসতেছে, কলাম থেকে একটা লোড আসবে, সেই লোডটা কোথায় যাবে? আমাকে ফাউন্ডেশনের মাধ্যমে নিচে ট্রান্সফার করে দিতে হবে। তা আমি দেখলাম যে কি এখান থেকে যে পরিমাণ লোডটা আসতেছে সেটা এই লেয়ারের যে শিয়ার ক্যাপাসিটি, এই লেয়ারের যে সয়েলের যে স্ট্রেংথ সেটা কি উপর থেকে যে লোড আসতেছে সেটা চেয়ে বেশি। তার মানে আমি কি করতে পারবো, এই লেয়ারে তাহলে ফাউন্ডেশন দিতে পারবো। ঠিক আছে, তো আমি এই লেয়ারে যদি ফাউন্ডেশন দেই, ধরো একটা ফুটিং যদি আমি কনস্ট্রাক্ট করি, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, উপর থেকে যে লোড আসতেছে সেই লোডের চাইতে এই লেয়ারের কি বিয়ারিং ক্যাপাসিটি বেশি, তার মানে এই লেয়ারটা ডেফিনেটলি সাপোর্ট দিতে পারবে। সো আমি তখন রিকমেন্ড করবো যে ঠিক আছে তাহলে এই লেয়ারে আমি একটা কি দিব, একটা ফুটিং দিব। তো এখন দেখো যে এটা হচ্ছে 20 মিটার, তো 20 মিটার মানে তো অনেক ডিপ।
হ্যাঁ, তো তখন তোমাকে ডিসাইড করতে হবে যে কি ঠিক আছে, তাহলে 20 মিটারে তো তাহলে তো শ্যালো ফাউন্ডেশন দেওয়া যাবে না। তো তার মানে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে পাইলে যেতে হবে। তাহলে হচ্ছে আমি কি করব, তখন সিলেক্ট করব যে ঠিক আছে, যে তাহলে এখানে কলামটা এই পর্যন্ত আসবে, কলামের নিচে থেকে আমি কি করব, একটা 20 মিটার অথবা কি তার চেয়ে একটু বেশি আর একটু হার্ড লেয়ারে যাবে, ধরো 22 মিটার 24 মিটারে আমি কি দিব, একটা পাইল কনস্ট্রাক্ট করব, সো দ্যাট এই লোডটা সেফলি কি হয়ে যাবে, আরো হার্ডার লেয়ারে ট্রান্সফার হয়ে যায়। দ্যাটস ইট। ঠিক আছে, বুঝতে পারছো? তারপরে আর কারো কোনো কোশ্চেন? স্যার 30 মিনিট না? 30 মিনিট না স্যার, সরি। স্যার বলো। আগের স্লাইডটা আবার একটু। এটা না স্যার, হ্যাঁ স্যার এটা। হ্যাঁ বলো। স্যার এইখানে আমাদের যে লাস্টের যে ভেরি হার্ড ডেন্স স্যান্ড যেটা আছে, হ্যাঁ ওইখানে আমরা 7 মিটার পর্যন্ত গেছি, কিন্তু আমরা এর আগে যেটা দেখছিলাম স্যার ভেরি হার্ড বা ওই রকম হলে 3 মিটারের বেশি যাইতাম না। ওটা কি একেবারে রক হওয়া লাগবে নাকি একদম ভেরি হার্ড হলেই চলবে? না, ওটা তো পরিষ্কার বলাই আছে, যদি রক হয় তাহলে তার মধ্যে 3 মিটার। এখানে তো তুমি রক পাও নাই, তো তোমাকে হার্ড হার্ড ডেন্সেনকে রক মনে করলে তো হবে না, দুইটা ডিফারেন্ট। রক মানে রক। জি স্যার। তারপরে আর কারো কোনো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা হয়তো ক্লোজ করে দিব। তোমরা যদি আর কারো কোনো কিছু জানার থেকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, আমি তোমাদেরকে হচ্ছে গুগল ক্লাসরুমে তোমাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব আজকে। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা স্লাইডগুলো দেখো, কোনো ফার্দার যদি কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসে আবার ডিসকাস করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের মোটামুটি এখানেই শেষ। আর হচ্ছে আমি তোমাদেরকে জেল পুশ স্যাম্পলিং এর যে লিঙ্কটা সেটাও তোমাদেরকে ইয়েতে দিয়ে দিব, স্লাইডের সাথে অ্যাটাচ করে দিব, অথবা তোমরা গুগলে গেলে প্রথম এই লিঙ্কটাই তোমরা আসলে বেসিক্যালি পাবা। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, খোদা হাফেজ।